কবুতর কেউ পালে শখে কেউ পালে ব্যবসার উদ্দেশ্যে। আজকে আমরা চলে এসেছি রাজধানীর ফকিরাপুলে বড় মসজিদ সংলগ্ন আলিফ ভাইয়ের যে কবুতরের খামার রয়েছে সেখানে। এখানে উনি অনেক রেসিং কবুতর পালছেন। রেসিং কবুতর সম্পর্কে তো জানবই, কিভাবে এটার পরিচর্যা করছেন, কোথা থেকে ইম্পোর্ট করা হচ্ছে, জাতটা কিভাবে উন্নতকরণ করছেন, যাবতীয় তথ্য। আকিস্পিড নিবেদিত দীপ্ত কৃষির আজকের এই পর্বে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। পাওয়ার্ড বাই কাজী ফার্মস। পুরো পর্ব জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি নূরে জান্নাত। ভাইয়া, এই যে এখানে রেসিং কবুতরগুলো রেখেছেন তাই না? তো এই যে আলাদা করে কেজ কেন, আলাদা কেন? এটা এই পাশে মেল রেখেছি আমরা, আর ওই পাশে ফিমেল রেখেছি। তো মেল ফিমেল রাখার কারণ হলো ওরা আমরা বছরে একবার ওদেরকে ব্রিডিং এর জন্য দেই, বাকি সময়গুলো ওরা আলাদাই থাকে ব্রিডিং করে। আচ্ছা, তো এই যে মেলগুলো এখানে কতগুলো মেল আছে এই পাশে? এখানে মেল প্রায় মিনিমাম 180 পিসের মতো আছে এখানে। 180টার মতো আমি দেখছি, খুব উঠছে। তো এই রেসিং কবুতর চেনার উপায়টা কি? দেখছি যে ওদের ঠোঁটের কাছে একটু সাদা সাদা, এটার ওদের চেনার উপায় হলো আপনার ওদের পাখার ভিতরে ভাঁড় থাকে, এবং কি ম্যাক্সিমাম কবুতর এক প্রজাতির এক কালারের হয়। আর ওদের নাক ফুলও থাকে, তারপরে পা একটু মোটা হয়, পাখাগুলো মোটা হয়, মাথা একটু বড় হয়। আদার্স অন্য কবুতর থেকে শরীরের গঠন একটু বড় হয় ওদের। আচ্ছা, তো এগুলো আপনি আসলে কোথা থেকে কালেক্ট করেছেন? আমরা তো জানি যে বাংলাদেশের রেসিং কবুতর যেরকম আছে, আবার অনেকে বিদেশ থেকেও ইম্পোর্ট করে। জি, আমাদের এখানে আপনার জার্মানির ইম্পোর্ট করা কবুতর আছে, তারপর আপনার নেদারল্যান্ডের আছে, বেলজিয়ামের আছে, দুবাইয়ের আছে, আর বিভিন্ন দেশের কবুতর ইম্পোর্ট হয় বাংলাদেশ এজেন্টের মাধ্যমে। ওইখান থেকে আমরা কালেক্ট করি। মানে আপনার এজেন্টের মাধ্যমে নিয়ে আসেন। তাহলে এখানে তো একটা বড় খরচ পড়ার কথা। হ্যাঁ, মোটামুটি ব্যয়বহুল খরচ হয় এখানে। তো সেই যে বেলজিয়াম বলেন বা নেদারল্যান্ড বলেন, ওগুলো তো আলাদা জাত আছে। জি জি, সেই জাতগুলো কি? বিভিন্ন জাত আছে, যেমন আমরা এখান থেকে আমাদের এখানে আছে ম্যাভরিক নামের একটা জাত আছে, এটা সাথে জার্মানির। তারপর হোয়াইট গ্রিজ আছে, কিটেল আছে, বেস্ট কিটেল আছে, ইউনিক বেস্ট কিটেল আছে, লুডু ক্লান্সেস আছে, বিভিন্ন প্রজাতির জাতের কবুতর আছে আর কি। তো কোন জাতের কবুতর আসলে রেসিং এর জন্য সবচেয়ে বেশি ভালো? তো স্প্রিডি কবুতর বলতে বর্তমানে বাংলাদেশে আপনার হোয়াইট গ্রিজের একটা জাত আছে, স্প্রিডি গ্রিজেল। তারপর আপনার ম্যাভরিক, এগুলো নতুন বাংলাদেশে ঢুকছে, এগুলো খুব ভালো করতেছে বাংলাদেশের রেজাল্ট। আচ্ছা, তো এই যে টুর্নামেন্টের ব্যাপারে একটু জানবো। মেল ফিমেল দুইটাই তো আসলে টুর্নামেন্টে অংশ নেয়? হ্যাঁ, মেল ফিমেল দুইটাই রেসে যায় আর কি। আচ্ছা, রেসে যায়। তো সেক্ষেত্রে আসলে এগিয়ে থাকার প্রবণতা কাদের? ওইটা আপনার কবুতরের উপর ডিপেন্ড করবে, দেখে বোঝা যায় খুব কম। যখন রেসে যায় তখন বোঝা যায় যে ওদের পারফরমেন্সটা কিরকম, বা ব্লাড লাইনের একটা ব্যাপার আছে, যেখানে যেটা ভালো কবুতর ওটার বাচ্চা কাচ্চাও ভালো করে। তো বছরে কয়টা টুর্নামেন্ট আসলে হয় বাংলাদেশে? আপনার রেসিং সেক্টর যেটা, এটাতে বছরে 2 সাইডে খেলা হয়, উত্তর আর দক্ষিণ। এখন বর্তমানে ওই ওয়েদারের কারণে এক সাইডে খেলা হয়, 12টা খেলা হয় আর কি। প্রতি নভেম্বর থেকে খেলা শুরু হয়, আপনার মার্চ ফেব্রুয়ারি থেকে খেলা শেষ হয়। তো এর মধ্যে 12টা, প্রতি সপ্তাহে শুক্রবারই আমরা জমা করি কবুতরকে ক্লাবের মাধ্যমে, আর শনিবার দিন রেস হয়। ভাইয়া, একটা কবুতর এখন হাতে ধরে একটু দেখতে চাই, সম্ভব? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তাহলে একটু দেখি। মামুনি, কবুতরটা ধরো। আচ্ছা, আমাদেরকে হেল্প করছেন ভাইয়া কবুতর ধরে দিয়ে। আচ্ছা, এখন এই যে দেখছি কালার করা ওর পাখায়, কেন ভাইয়া? এটা হলো আমাদের এখানে বাজ পাখি আছে, যেটা মূলত কবুতর ধরে খায়। তো এটার জন্য আমরা এই কালারটা দিছি, যেন এই বাজ পাখি ওদের না ধরে। আর যখন এই কালারটা বাজ ধরতে আসে, চোখে লাগলে বাজে ভয় পাওয়া যায়। আচ্ছা, এই জন্য তখন বাজ ধরে না। আচ্ছা, দেখছি খুবই ছটফট এবং অ্যাক্টিভ, তাই না? কি ধরনের ভ্যাকসিন আসলে দিয়েছেন? আমরা বাইরের একটা ভ্যাকসিন ইউজ করি, 1 বছরের মেয়াদ। আচ্ছা, এখন ওর পায়ে তো দেখছি আসলে অনেকগুলো ইদা, এটা আসলে কি? একটা হলো আপনার পার্সোনাল ট্যাগ, এই ট্যাগটা শুধু ওর জন্যই। আচ্ছা, আর এটার ভিতরে যেটা আছে এটা আমার মোবাইল নাম্বার। আর এটার ভিতরে সেন্সর, যেটা রেস করে, এই রেসের সেন্সরটা এটার ভিতরে আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো এখানে তো দেখছি রেসার কবুতরগুলো আসলে প্রায় কাছাকাছি রঙের হচ্ছে, প্রায় অনেক কালারের হচ্ছে। এটার আলাদা কোনো কারণ আছে? এটা জন্মলগ্ন থেকে ওরা এই কালারের হয়। আচ্ছা, আমরা তো জানি যে কবুতরের পালক চেঞ্জ হয়, এইটা আসলে কখন হয় এবং এটাকে কি বলে? এটাই যে যখন আপনার আষাঢ় শ্রাবণ মাস বৃষ্টি হয়, বৃষ্টিতে যখন শরীরে ওদের বৃষ্টির পানি পড়ে, বৃষ্টির পানিতে এক ধরনের লবণ থাকে, সেখান থেকে ওদেরকে নতুন পালক হওয়ার জন্য সাহায্য করে আর কি। তখন এই 3 মাস ওদের বন রাখতে হয়, নতুন পালক হয়, নতুন পাখা গজায়। আর তখন আমরা কবুতরকে বাহিরে দেই না। ভাদ্র মাস আসে, এই যে এখন বাংলাতে ভাদ্র মাস, আমরা এখন কবুতরকে বাহিরে দিব এই পাখাগুলোর ভিতরে যে কাঁচা ব্লাডগুলো আছে সেগুলো শুকানোর জন্য, মানে রোদটা দরকার। হ্যাঁ হ্যাঁ, আগামী সিজনে প্রস্তুতি নেওয়ার জন্য আর কি আমরা রোদ দিই এগুলোকে।
আচ্ছা, তাহলে এটাকে আপাতত ছেড়ে দিই, দিতে পারেন। একদম উড়ে চলে গেল। আচ্ছা ভাইয়া, রোগবালাই বা ভ্যাকসিনের কথা হচ্ছিল, কি ধরনের রোগ আসলে এই কবুতরদের হয়ে থাকে? ঋতু যখন পরিবর্তন হয় তখন কবুতরগুলো মূলত অসুস্থ হয়। বাংলাদেশের রোগ বিশেষ করে যেমন রানীক্ষেত রোগ একটা বলে, এটা হলো কমন। সালমোনেলা যেটা বলে, সবুজ পায়খানা হয়। আবার ডিপথেরিয়া আছে, প্যারাটাইফয়েড হয়, টাইফয়েড রোগ। তো এই ধরনের রোগগুলো বাংলাদেশের কবুতরকে বেশি হয় আর কি। তো এই জন্য ভ্যাকসিন দিয়ে রাখতে হয় আমাদের প্রতি বছর। ভ্যাকসিন দিয়ে রাখলে আপনার মারা যায় না বললে ভুল হবে, মারা যায়, কিন্তু ভ্যাকসিন দেওয়ার কারণে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাটা বেড়ে যায়, অসুস্থ কম হয়, সেক্ষেত্রে কবুতর ভালো থাকে। ভালো থাকে। তো একটা কবুতরের আসলে জীবনকাল কতদিন, বিশেষ করে রেসার কবুতর বা আপনি গিরিবাজের কথাও আমাদেরকে একটু বলবেন। যদি কবুতরটা প্রপার সুস্থ থাকে, রোগ ব্যাধি না হয়, একটা কবুতর 25 বছর 30 বছরও বাঁচে। কি ধরনের খাবার ওরা খায়? আসলে ওরা গিরিবাজের খাবারটা এক ধরনের আর রেসারের খাবারটা আরেক ধরনের। গিরিবাজ মূলত খায় হলো আপনার গম, রেজা, ভুট্টা ভাঙ্গা, এ ধরনের খাবারটা, ধান। আর রেসার একটু ডাল জাতীয় খাবার, প্রোটিন, তারপরে ভুট্টা, বাজরা, বিভিন্ন রকম আপনার সিড মিক্স থাকে আর কি। তো ওগুলো একসাথে করে আমরা খাওয়াই। আচ্ছা ভাইয়া, এই যে গিরিবাজের সাথে রেসিং কবুতরের খাবারের কিছুটা হ্যাঁ, কিছুটা ডিফারেন্স, different। এটার কারণটা কি? মানে ওইটা একটু দেশি জাত, ওইটার খাবারের ধরনটা আগে থেকেই আলাদা থাকে, এটা বিদেশ থেকেও আপনারা ইম্পোর্ট করে থাকেন, সেটার জন্য কি? জি, আপনার রেসারের খাবারটা আলাদা হওয়ার কারণে ওরা অনেক লং ডিস্টেন্স রেস করে, তাই ওদের শক্তির প্রয়োজন হয়, অনেক প্রোটিনের দরকার হয়। সেই জন্য ওদেরকে একটু ভারী খাবার যেমন ছোলা, ভুট্টা, ডাবলি, অ্যাঙ্কার, এগুলো ওদেরকে দিতে হয়। আর এই রেসারের রেঞ্জটা কতটুকু? রেসার রেঞ্জ বাইরের দেশে হাজার হাজার কিলো, আচ্ছা 1500, ওদের কিলো শুরু হয় 500 থেকে। আচ্ছা আর আমাদের বাংলাদেশে শুরু হয় 100, 110 থেকে। আচ্ছা, তো সেক্ষেত্রে তো আপনার ভালো একটা মানে জয় তো আপনারা এই পর্যন্ত হ্যাঁ, পেয়েছেন। আমাদের ভালো জয় বলতে হইলে আপনার 2015 সালে ফার্স্ট হয়েছি। আর এমনি নর্মালি আপনার 5 দুইবার আছে, 8 হয়েছি, 9 হয়েছি। আচ্ছা ভাইয়া, রেসিং কবুতর নিয়ে একটা মোটামুটি ধারণা আমরা পেয়েছি, আরো কিছু ইনফরমেশন আমরা জানবো, কিন্তু জি, জি। গিরিবাজ নিয়েও একটু জানতে চাই। ঠিক তাহলে আছে। আমরা একটু ওদিকে চলে যাই। ওকে, চলে। আরে আকিস ফিরাইছে, এবার ঠেকাইবো কে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। ছোট ভাই মির্জা আলিফ, আচ্ছা। ডক্টর ওনার, আচ্ছা ও আপনাকে দেখাবে কবুতরগুলো। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ আপনাকে, আপনি আমাদেরকে অনেকটা সময় দিলেন, ধন্যবাদ। ঠিক আছে। জি ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। এখানে আসলে ব্রিডিং সেকশনটা আপনাদের? জি জি, এখানে মানে ব্রিডিং কবুতরগুলো এখানে রেস্টে রাখা হয়। রেস্টে রাখা হয়, এই রেস্টের ব্যাপারটা একটু বুঝিয়ে দেন আমাদেরকে। সে কবুতরের মানে ডিম বাচ্চা করলে যখন ওদের মল্টিং হয়, আচ্ছা, মল্টিং এর সময় কবুতরের ডিম বাচ্চা না করাই ভালো। আচ্ছা এটা আচ্ছা কবুতরের হেলথ অনেক ইস্যু হয়, বাচ্চা কাচ্চা ভালো হয় না, তাই আমরা এটা রেস্টে রাখা হয় এখানে। আচ্ছা, আপনার হাতেও তো দেখতে পাচ্ছি একটা কবুতর জি, আছে, জি। একটু ধরা যাবে? জি। এটা তো রেস্টেই আছে। জি। এটা আসলে কি কবুতর? এটা রেসের কবুতর। ভাই, আপনি আমাদেরকে একটু শুরুর গল্পটাও বলেন, এই ব্যাপারটা একটু শেয়ার করেন, কখন থেকে মনে হলো আসলে কবুতর পালন করতে চান? আমি তো ছোটবেলা থেকেই কবুতর পালি, আমি আচ্ছা। আমার ভাই মিলে প্রায় 2010-8-এর দিকে কবুতর পালছি। আচ্ছা তো 2019-20-এর থেকে আবার মনে হলো যে আবার একটু কবুতর পালি, আচ্ছা কারণ টাইম স্পেন্ড করার একটা জায়গা দরকার ছিল তখন, এই জন্যই আর কি। মানে 19-20 থেকে আপনারা এত বড় পরিসরে শুরু করেছেন? জি, জি, জি। আগে একদম বোধহয় তখন ছোট একদম দেখা যেত কয়টা 40টা-30টা কবুতর পালা হতো। তাহলে স্পেসিফিক্যালি এই যে রেসিং কবুতরের প্রতি এতটা আগ্রহ, এটা কেন? তো চাহিদা আছে, রেসিং কবুতরের চাহিদা আছে, এই জন্যই আর কি। তো এই রেসিং কবুতরগুলোতে যারা আসলে রেস করতে চায় বা টুর্নামেন্ট করতে চায় তারাই বেশি আগ্রহী থাকে। হ্যাঁ। এছাড়া কি শুধুমাত্র পালার জন্য কেউ কবুতর এগুলো নেয়? শুধুমাত্র পালার জন্য, যেহেতু আপনি রেস করবেন না, আপনি শখের বসে পালবেন, তো এত উন্নত জাত বা এত টাকা দিয়ে এগুলা না করাই ভালো। আমার মতে নর্মাল কবুতর আগে পাইলা এগুলো পরিচর্যা করা শিখা, তারপর ভালো ইয়েতে যাওয়া হ্যাঁ, ভালো। টাকার প্রসঙ্গ যখন চলে এসেছে, রেসার কবুতর কেনার বেলায় তো একটা বড় দাম থাকে যদি ইম্পোর্ট করে নিয়ে আসা হয়। বিক্রির ক্ষেত্রে বাংলাদেশে আপনারা কেমন দেখছেন সেটার দাম? বাংলাদেশে এটা রেসার কবুতরটা কি সবকিছু হইতেছে আপনার রেসের, ওর যে রেসের অ্যাবিলিটি বা ওর যে ব্লাড লাইন, এই ব্লাড লাইন যত উন্নত, রেসের অ্যাবিলিটি বা রেস করা যত ভালো রেজাল্ট করা, ওই অনুযায়ী এগুলোর দাম নির্ধারণ হয়। ভাইয়া, আপনার তো বিদেশি জাতের ইম্পোর্ট করা কবুতরগুলো আছে যেগুলো দিয়ে আপনি ব্রিডিং করে থাকেন, জি, জি। তাহলে ওগুলো আমরা একটু দেখবো। হ্যাঁ। ওগুলো তো বিভিন্ন দেশ থেকে আপনি নিয়ে এসেছেন, তাই না?
কোন কোন দেশ থেকে আসলে সেই কবুতরগুলো নিয়ে এসেছেন? এখানে জার্মানির কবুতর আছে, বেলজিয়ামের কবুতর আছে, নেদারল্যান্ডের কবুতর আছে। এখানে দেখছি আলাদা করে কবুতর রাখা। জি জি। এগুলোই কি সেই বিদেশি জাত? হ্যাঁ। আমরা একটু ধরে ধরে দেখতে চাই, এই জাতগুলো সম্পর্কে আলাদা করে জানতেও চাই জি, জি। পুরো ব্যাপারটা। একটা ধরে দেখি ভাইয়া। বাহ, এটা দেখতে আসলে কালারটা বেশ সুন্দর, একটু অন্যরকম লাগছে সবগুলোর থেকে। এটা কোন জাত? এটা হইতেছে জার্মানির একটা কবুতর, এটাকে বলা হইতেছে কিটেল, কিটেলের মানে নাতি এটা। আচ্ছা আচ্ছা, মানে এটা তো জাত এইখানে কি, এটা তো আইডেন্টিটি নাম্বার? এইটাই আইডেন্টি নাম্বার। আচ্ছা আচ্ছা, তো এই জাতটা আসলে মোটামুটি কেমন খরচ পড়েছে আপনাদের নিয়ে এটা আসতে? আমার কস্টিং সহ 150-এর মতো পড়েছিল। কস্টিংটা কিভাবে হয়? এটা 10,000 টাকা কস্টিং লাগে কবুতর আনতে বাইরে আচ্ছা থেকে। আচ্ছা, বাইরে থেকে ইম্পোর্ট Shipping করার খরচ charge। আছে, শিপিং চার্জ, বুঝতে পেরেছি। ভাইয়া এটা সম্পর্কে আরেকটু বলেন, এই জাতটা যখন আপনারা কিনেছেন, কেন কিনেছেন, বিশেষত্বটা কি, বা কেন মনে হয়েছে যে এই কবুতরটা আমার থাকা প্রয়োজন? এই কিটেল যে জাতটা, এটা হচ্ছে ওয়ার্ল্ডের অনেক ফেমাস একটা কবুতর। এটা স্পিডের জন্য এটা অনেক ফেমাস। এটা যেহেতু বাইরেও ভালো করছে, আবার বাংলাদেশেও এই জাতটা অনেক ভালো করছে, ওই ইয়াতেই আমি কবুতরটা আনাবো। তাহলে এটা আমরা একটু রেখে দিই, জি, আমি জি। অন্য আরেকটা জাত দেখি। এটা কোন যে এটা দেশের হইতেছে নেদারল্যান্ডের একটা কবুতর। জাত? নেদারল্যান্ডের কবুতর। এটা একটু সাদা দেখছি। জি জি, এটাকে বলা হইতেছে গ্রিজেল কবুতর। আচ্ছা, কবুতরের চোখগুলো আমি প্রায় কাছাকাছি দেখছি, আলাদা কোনো তফাৎ আমার সেভাবে কবুতর চোখে পড়ছে না। আসলে কবুতরের এক এক কবুতরের এক এক রকম চোখ থাকে। আচ্ছা, এটা একটু দেখবো আর একটু। এটা তো এখানে রেস্টেই আছে, তাই না? জি জি। আচ্ছা, কতদিন এটাকে রাখবেন এখানে রেস্টে? মানে এই আমরা কবুতরগুলো- নভেম্বর পর্যন্ত রেস্টে থাকবে, নভেম্বরে আমরা ব্রিডিং এ দিব। তো ভাইয়া, এইখানে আমরা মোটামুটি দেখেছি দুটো জাত। আমি একটু জানতে চাই, এই যে কবুতরগুলো আপনারা বিদেশ থেকে আনেন, নিয়ে আসার পরে এই আবহাওয়ায় ওদের মানিয়ে নিতে কোনো সমস্যা হয় কিনা? সমস্যা হয় না। আমরা আনার পরে কবুতরগুলো একটা কোয়ারেন্টাইন সিস্টেমে রাখি, 1 সপ্তাহ ওদের পর্যবেক্ষণ করে। ওরা যেহেতু জার্নি করে আসে, তাই ওদের ইলেকট্রোলাইট যে বিভিন্ন ইয়ে দিয়ে আমরা ওদের ওইখান থেকে সুস্থ করে তারপর আমরা লফটে ঢুকাই। ভাই, এখানে তো আমরা ইম্পোর্টার আসলে কবুতরগুলো জি, জি। দেখলাম, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে অনেক কবুতর আপনার, সব তো আর ইম্পোর্টেড না না না। বাকিগুলো আমরা একটু দেখতে চাই। রেসিং কবুতর হ্যাঁ, যেগুলো racing আপনি এখানে কবুতরের সামনে। রেস্ট রেখেছেন, এখানে দেখতে পাচ্ছি যে খাঁচায় কতগুলো করে আসলে রাখা যায় এক একটা খাঁচায়? এগুলো আমরা 50টা করে আমাদের ক্যাপাসিটি আছে, আমরা একটু কম রাখি, কারণ কবুতরটা কি একটু কম রাখলে ভালো থাকে। এতে ওরা আসলে স্পেসটাও বেশি জি, জি। পায় এবং ওদের যে আরামদায়ক ব্যবস্থাটাও ভালো হয়। তো এখানে এতগুলো কবুতর রেস্টে রেখেছেন, আপনারা কয়েক মাস রাখবেন এই তো? জি জি, আমরা আর 1 মাস 1.5 মাস রাখবো আর কি। তো রেস্টে রাখার জন্য ওদেরকে আলাদা কোনো যত্নের দরকার হ্যাঁ, পড়ে? যত্ন তো দরকার আছে। ওদের খাবার চেঞ্জ করতে হয়, ওদের এই সময়টা প্রোটিন, ডাল জাতীয় খাবার বেশি দিতে হয়, ক্যালসিয়াম, ভিটামিন এগুলো দিতে হয়। আচ্ছা ভাইয়া, আপনার তো কবুতর পালনের জন্য লোকবলের প্রয়োজন জি পড়ে। জি জি, আমার লোক আছে। কতজন লোক আছে? আমার 2 জন লোক আছে, সবসময় এখানে ইয়ে থাকে, অ্যাক্টিভ থাকে। আর মোটামুটি কত কবুতর আছে? কবুতর আসলে ওইভাবে গণা হয় না, তাও আলহামদুলিল্লাহ 1000-এর কাছাকাছি হবে। ভাইয়া, তাহলে এই যে ব্রিডিং এর রেস্টের কবুতর দেখলাম, ব্রিডিং কোথায় হচ্ছে সেটা সম্পর্কে জানলাম, এখন তো সেটার কার্যক্রম চলছে না, জি জি। তাহলে এখন কি দেখা যায় বলেন? আমরা এখন গিরিবাজ ফ্লাইং কবুতরগুলো দেখাই। আচ্ছা, এটার কথা অনেকক্ষণ ধরেই শুনছিলাম, তাহলে আমরা ওপাশেই চলে জি যাই। জি। আরে আকি স্পিড আইছে এবার ঠেকাইবো কে শুনি ইয়া বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। তাহলে ভাই, এই পাশে হচ্ছে গিরিবাজ। জি জি, এখানে হচ্ছে গিরিবাজগুলো। আচ্ছা, এই গিরিবাজের সাথে আমরা যে রেসিং কবুতর দেখলাম, তার পার্থক্যটা আসলে কেমন? পার্থক্য হইতেছে ওগুলো হইতেছে একটু সাইজে বড় হয়, ওগুলা জাতটাই মানে টোটালি অন্যরকম। আচ্ছা আচ্ছা। আর এটা হইতেছে আমাদের দেশি বা পাকিস্তানি, এটা হচ্ছে গিরিবাজ হইতেছে আদি আমলে পাকিস্তান থেকে আর কি বাংলাদেশে এটা জাত উন্নয়ন হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আপনার গিরিবাজ আছে কতগুলো? গিরিবাজ এইখানে উড়ানো তো এখানে সব ফ্লাইং এর প্রায় 350-এর মতো মানে আছে। এই গিরিবাজ রেসিং যেগুলো করে জি, জি। সেগুলো এখানে রাখা। জি, গিরিবাজ বলেন বা ফ্লাইং কবুতর বলেন, এগুলোর ভবিষ্যৎ আপনারা কি দেখেন? অনেক আগের থেকেই পালে, এটা মানুষ পালবে, কিন্তু ভবিষ্যতে গিরিবাজটা নিয়ে অত আশা করার মতো করা জায়গা নেই? যায়, কিন্তু ওইভাবে না। আচ্ছা, ওইদিকে রেসারের ভবিষ্যৎ ভালো। অন্যরকম, কারণ এটা ইন্টারন্যাশনাল ইয়ে, তো এইটার ভবিষ্যৎ বেশি ভালো। ইয়ে।
আচ্ছা, তো যারা নতুন শুরু করতে চায় তারা কি আগে গিরিবাজ দিয়ে শুরু করবে? হ্যাঁ হ্যাঁ, গিরিবাজ দিয়ে শুরু করাই ভালো, কারণ রেসার কবুতরগুলো হয় কি অনেক সময় সেনসিটিভ হয়। আচ্ছা এগুলা আপনাকে অসুস্থ হলে অনেক টাইম নাও দিতে পারে। আচ্ছা, ওই গিরিবাজ বা দেশি যে জাতি কবুতর আছে এগুলো দিয়ে আগে পাইলা বোঝা দরকার। ভাই একটু আমরা খাঁচার কাছেই যাই, জি, গিয়ে জি। একটু দেখার চেষ্টা করি। আপনি তো বলেছেন মোটামুটি 50টা কবুতর রাখার মতো স্পেস আপনার আছে, জি, জি, কিন্তু জি। আপনারা রাখেন 40টার মতো করে। 40টা 45টা রাখা হয়। হ্যাঁ, রাখা হয়। তো এই যে গিরিবাজগুলো খাবার খাচ্ছে ওদের তুলনায় কম, বা তাদের রেসিং এর প্রক্রিয়াটা আলাদা, তারপর আমি জানতে চাইবো যে রেশিওটা তাহলে কিরকম রেখেছেন আপনি ওই ইম্পোর্ট করা বা বিদেশি জাতের রেসিং কবুতরের সাথে দেশি জাতের এই আমার গিরিবাজ কেমন? 50-50 আছে পুরো ছাদে। আমার যদি 1000 কবুতর থাকে হয়তো 500 গিরিবাজ আছে, 500 রেসার আছে। আচ্ছা, তো আপনি 50-50 রাখার চেষ্টা হ্যাঁ, করেছেন। হয়তো দুইটা কম দুইটা বেশি হবে আর কি। আচ্ছা, তো আপনার এখান থেকে কি আসলে কেউ কবুতর নিতে আসে? আপনি বাণিজ্যিকভাবে বিক্রি করেন না সেটা আলাদা, কিন্তু হয় না আশেপাশে অনেকে আসে অনেকে, এখন ভাই ব্রাদার কাছের অনেকজনই আসলে না দিয়েও পারে পারেন না, হ্যাঁ। অনেকজনকে দিছি, কিন্তু মানে ওই বিক্রির উদ্দেশ্যে না, হয়তো চাইছে ইয়া করে দেওয়া হয়েছে আর কি। গিরিবাজের দামের সাথে আমি একটু জানতে চাইবো যে যেটা রেসিং কবুতর আপনারা রাখেন সেটা তো অনেক পার্থক্য হওয়ার কথা, হ্যাঁ। সেই রেশিওটা কেমন হয়? গিরিবাজ আমার বাসায় 300 টাকা থেকে শুরু করে আপনার 20,000 50,000 পর্যন্ত আছে। আচ্ছা, আর রেসার হইতেছে শুরুই হয় 5,000 10,000 থেকে। হয় আমার বাসায় আর কি দেখা গেল 1-2-3 লাখ টাকারও কবুতর আছে। আচ্ছা, এটা কি আসলে বয়সের সাথে দামের কোনো পার্থক্য হওয়ার সম্ভাবনা রয়েছে? না না, এটা হচ্ছে টোটালি ব্লাড লাইনের উপরে ডিপেন্ড করে। আচ্ছা, কোন পুরোটাই ব্লাডটা blood ভালো line। করলো, কোন কবুতরটা রেস করে রেজাল্ট করলো, এটার উপরে ডিপেন্ড করে। এটা বয়সের সাথে এটার অত কোনো সম্পর্ক ইয়ে, নেই। সম্পর্ক নেই। গিরিবাজের ক্ষেত্রেও কি সেম? হ্যাঁ, গিরিবাজও আপনার যে কবুতরগুলো আমার টুর্নামেন্টে আসবে এগুলার দাম একটু বেশি হবে, আর যেগুলো নরমাল আছে যেগুলো রেজাল্ট নাই ওগুলো আবার একটু কম দাম। কম আসবে। আচ্ছা ভাই, মোটামুটি একটা ধারণা আমরা জানতে পেরেছি গিরিবাজ সম্পর্কেও। জি, জি। আরো কি কোনো তথ্য আছে যেটা আপনার মনে হয় আমাদের দর্শকদেরকে আপনি জানাতে চান? যে জানাতে চাই হইতেছে কবুতর পাললে কবুতরকে সবসময় খোলা পরিবেশ দিতে হবে যতটুকু দরকার। একবারে খোলা রাখাও সমস্যা, একবার আটকায় রাখাও সমস্যা। আর খাবার আর পানি, আপনার ভালো খাবার আর ফ্রেশ পানি ওর প্রোভাইড করতে হবে। করতে হবে যেমন আমার ছাদে হইতেছে ফিল্টার লাগানো আছে, আমি ফিল্টারে পানি খাওয়াই। একদম ফিল্টারের পানি খাওয়া, জি, জি, জি। নরমাল কোনো পানিও খাওয়া না, না? না। আচ্ছা, জানতে চাইবো যেহেতু জায়গার কথাটা এসে গেছেই, তো এই ছাদে আসলে কতটুকু জায়গা আছে? এই ছাদটা সম্ভবত 7-7.5 কাঠার মতো। 7 থেকে building টা। 7.5 কাঠা। এখানে আপনি মোটামুটি 3টা ইনফ্রাস্ট্রাকচার শুধুমাত্র কবুতরগুলো রাখার জন্যই জি, জি, জি। করেছেন। এছাড়া ব্রিডিং সাইডটা তো আলাদা জি জি, রয়েছে। ব্রিডিং আলাদা এটা। আচ্ছা, এই ধারণাটা আসলে দর্শক যদি কেউ বড় পরিসরে শুরু করতে চায় কেমন জায়গা প্রয়োজন হতে পারে এটার জন্যই আর কি। এটা যার যার সামর্থ্য অনুযায়ী ছোট 1 কাঠার জায়গাও আপনি ইয়া করতে পারবেন, আবার বিশাল বড় করে করলে অনেক কাঠার ভিতর আপনি কবুতরটা পালতে পারবেন। এটা যার যার সামর্থ্য আর কবুতরের কোয়ান্টিটি অনুযায়ী এটা ইয়া করে ভালো। ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং এই গিরিবাজ সম্পর্কে এবং রেস্টে রাখা পাখিদের সম্পর্কেও আমাদেরকে জানানোর জন্য। অনেক তথ্য আমরা পেয়েছি, আমরা আশা করছি আমাদের দর্শকরা সব ব্যাপারগুলো ভালোভাবে বুঝতে পারবে। জি, আপনাদের তো অনেক ধন্যবাদ, এই সেক্টরটারে আপনারা তুলে ধরতেছেন, এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। কিন্তু শেষ একটা রিকোয়েস্ট কিন্তু আপনার কাছে আছে আমাদের, সেটা হচ্ছে এই যে কবুতরগুলো গিরিবাজ সেটা ছেড়ে আমাদেরকে একটু দেখাতে জি হবে। জি জি জি, ছেড়ে দিচ্ছি। প্লিজ। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। শখের তোলা 80 টাকা। বাণিজ্যিকভাবে কবুতর পালন না করেও শুধুমাত্র শখের বশবর্তী হয়ে রেসিং কবুতর পালন করার যে ব্যাপারটা, আজকে কিন্তু আমরা আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করেছি। আকি স্পিড নিবেদিত দীপ্ত কৃষির আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আমি নূরে জান্নাত, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। আগামী পর্বে আবারও কোনো খামারি বা কৃষকের গল্প নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই দীপ্ত কৃষির সাথেই থাকুন।